আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। চমকের পর চমক, এ যেন সিনেমা দেখছি আমরা। শুটার ফয়সালের মা বাবা কেন গ্রেফতার হলেন? ছেলের পাপের দায় কি বাবা মায়ের উপর বর্তায়, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো রহস্য? আর সবচেয়ে আঁতকে ওঠার মতো খবরটি হলো, শরীফ ওসমান হাদি শেষ টার্গেট ছিলেন না। গোয়েন্দাদের হাতে আসা হিট লিস্টে হাদির ঠিক পরেই জলজল করছে জুলাই বিপ্লবের দুই আইকন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লার নাম। হাদিকে গুলি করার ঠিক পরে ফয়সাল কোথায় গিয়েছিলেন জানেন? নিজের বোনের বাসায়। সেখানে বসেই পাল্টানো হয় মোটরসাইকেলের নম্বর প্লেট আর ম্যানহোলের ভেতর ফেলে দেয়া হয় আলামত। বিলের পানির নিচ থেকে ডুবুরিরা তুলে এনেছে সেই মারণাস্ত্র যা দিয়ে গুলি করা হয়েছিল হাদির মাথায়। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই ব্লুপ্রিন্ট, যেখানে দেখানো হবে কিভাবে আপনাদের আমাদের সাথে মিছিলে স্লোগান দেয়া ফয়সাল আসলে পকেটে পিস্তল নিয়ে ঘুরছিল পরবর্তী টার্গেটের খোঁজে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনাটি এখন আর নতুন কোনো খবর নয়, এটি আপনারা সবাই জানেন। কিন্তু গত 48 ঘন্টায় এই মামলার তদন্তে যে অবিশ্বাস্য মোড় এসেছে তা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাবে। প্রথমে আসা যাক সবচেয়ে লেটেস্ট আপডেটে। সাধারণত কোনো অপরাধী ধরা পড়লে বা অপরাধ সংগঠিত করে পালিয়ে গেলে তাকে না পাওয়া গেলে তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু গ্রেফতার করা হয় না। কিন্তু হাদি হত্যা চেষ্টা মামলায় র্যাব গ্রেফতার করেছে খোদ শুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির এবং মা হাসি বেগমকে। কেরানীগঞ্জ থেকে তাদের আটক করা হয়। কেন জানেন? কারণ তদন্তে উঠে এসেছে ছেলের এই ভয়ানক কিলিং মিশনের কথা মা বাবা জানতেন। শুধু তাই নয়, পালানোর বা আত্মগোপনের প্ল্যানেও তাদের ভূমিকা ছিল বলে সন্দেহ করা হচ্ছে। গ্রেফতারের পর তাদের ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পুরো পরিবার বা একটি চক্র এর সাথে জড়িয়ে আছে। এর পরের দৃশ্যটি নরসিংদীর মধ্যরাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। নরসিংদী জেলা সদরের তারুয়ার বিলের পারে র্যাবের বিশাল বহর। গোয়েন্দা তথ্য ছিল হাদিকে গুলি করার পর ব্যবহৃত অস্ত্রটি এই বিলের পানিতেই ফেলে দেয়া হয়েছে। নামানো হলো ডুবুরি দল। দীর্ঘক্ষণ কাদা মাটির নিচে তল্লাশি চালানোর পর যা উঠে এলো তা দেখে সবার চোখ কপালে। পানির নিচ থেকে উদ্ধার করা হয় হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত সেই বিদেশি পিস্তল। শুধু একটি নয়, পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায় দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি খেলনা পিস্তল এবং 41 রাউন্ড তাজা গুলি। র্যাব জানাচ্ছে উদ্ধার হওয়া গুলিগুলোর মধ্যে একটি ম্যাগাজিনে সাধারণত 6টি গুলি থাকে, কিন্তু সেখানে একটি গুলি কম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ওই মিসিং হওয়া গুলিটি হাদির মাথায় বিদ্ধ হয়েছে। আগারগাঁওয়ের ফয়সালের বোনের বাসার পাশ থেকেও এর আগে 11 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল। অর্থাৎ তারা শুধু একটি অপারেশনের জন্য আসেনি, তাদের কাছে যে পরিমাণ অ্যামুনেশন বা গোলা বারুদ ছিল তা দিয়ে তারা বড় ধরনের ম্যাসাকার বা গণহত্যা চালাতে প্রস্তুত ছিল। আপনি কি জানেন হাদির পর ফয়সালের নেক্সট টার্গেট কারা ছিল? সেই শিহরিত করা তথ্যটি জানাবো একটু পরেই। তার আগে সত্য ও সাহসী সাংবাদিকতার পাশে থাকতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। এখন চলুন ফিরে যাই ঘটনার দিন, অর্থাৎ 12 ডিসেম্বরের সেই বিকেলে। হাদিকে গুলি করার পর শুটার ফয়সাল এবং বাইক চালক আলমগীর হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। তারা আসলে কোথায় গিয়েছিল? সিসিটিভি ফুটেজ এবং অনুসন্ধানে বেরিয়ে এসেছে সেই পলায়ন পর্বের হারহিম করা ডিটেলস। গুলি করার পরপরই ফয়সাল এবং আলমগীর মোটরসাইকেল নিয়ে সোজা চলে যায় পশ্চিম আগারগাঁওয়ে। সেখানে একটি 7তলা ভবনে ভাড়া থাকেন ফয়সালের বোন জেসমিন আক্তার। ফুটেজে দেখা যায় কিলিং মিশন শেষ করে তারা অত্যন্ত ঠান্ডা মাথায় স্বাভাবিক ভঙ্গিতে সেই বাসায় ঢুকছে। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝার উপায় নেই যে কিছুক্ষণ আগেই তারা একজন মানুষকে গুলি করে এসেছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে মোটরসাইকেলটি ব্যবহার করে তারা গুলি চালিয়েছিল সেই বাইকটি তারা বোনের বাসার গ্যারেজে নিয়ে যায়। সেখানে বসেই বাইকের আসল নম্বর প্লেটটি খুলে ফেলা হয়। এরপর তারা অন্য একটি ভুয়া নম্বর প্লেট লাগিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, যাতে রাস্তায় পুলিশ তাদের ট্রেস করতে না পারে। আর আসল নম্বর প্লেটটি সেটি তারা ফেলে দেয় ওই বাসার সামনের গলির একটি ম্যানহোলের ভেতরে। ডিবি পুলিশ পরবর্তীতে সেই ম্যানহোলের ঢাকনা সরিয়ে কাদা ময়লার ভেতর থেকে ওই নম্বর প্লেটটি উদ্ধার করেছে। বাড়ির মালিক দাবি করেছেন তাদের সিসি ক্যামেরা নষ্ট ছিল, কিন্তু কেয়ারটেকার রাশেদের জবানবন্দি বলছে ভিন্ন কথা। কেয়ারটেকার জানিয়েছেন ঘটনার দিন ফয়সালের বাবা হুমায়ুন কবিরও তাদের সাথে ওই বাসায় ছিলেন। এমনকি বাসা ভাড়া বাবদ তাদের 94,000 টাকা বকেয়া ছিল। কিন্তু ঘটনার পর থেকে বোন জেসমিন সহ সবাই লাপাত্তা হয়ে যান। অর্থাৎ
বোনের বাসাটি ছিল তাদের সেফ হাউস বা নিরাপদ ঘাঁটির একটি অংশ। এখন আসা যাক ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ানক অংশে। কেন এই হামলা? হাদি কি শুধুই ব্যক্তিগত শত্রুতা শিকার? দৈনিক যুগান্তর এবং এটি নিউজের তদন্ত বলছে না, এটি ছিল রাষ্ট্রের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। গোয়েন্দা তদন্তে বেরিয়ে এসেছে একটি হিট লিস্ট বা হত্যার তালিকা। সেই তালিকার 1 নম্বরে ছিল শরীফ ওসমান হাদি, আর তারপরেই ছিল জুলাই বিপ্লবের অন্যতম 2 সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের নাম। তালিকায় আরও আছে ডাকসু ভিপি নুরুল হক নূর এবং ইসলামী ছাত্র শিবিরের ঢাবি সেক্রেটারি সাদিক কায়েমের নাম। অন্তত 10 জনের এই হিট লিস্ট নিয়ে মাঠে নেমেছিল কিলার গ্রুপ। তাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার: ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন বানচাল করা। তদন্তকারী সংস্থাগুলো বলছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা এবং ভারতে পলাতক আওয়ামী লীগ নেতার আদেশে অস্থিতিশীলতা তৈরি করতে এই ছক কষেছে। হাদির মতো বক্তা, হাসনাত সার্জিসের মতো ছাত্রনেতা, বুদ্ধিজীবী এবং সাংবাদিকদের হত্যা করে তারা দেশে একটি গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করতে চেয়েছিল। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, শত্রুরা বাইরে থেকে আসছে না, তারা মিশে আছে আমাদের ভেতরেই। শুটার ফয়সাল করিম মাসুদ, যে কিনা সাবেক ছাত্রলীগ নেতা এবং এলাকায় রাহুল বা দাউদ নামে পরিচিত, সে গত কয়েক মাস ধরে নিজেকে ছাত্র আন্দোলনের সমর্থক হিসেবে পরিচয় দিয়ে আসছিল। বিভিন্ন ফুটেজে দেখা গেছে ফয়সাল বিভিন্ন মিছিল মিটিংয়ে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের ঠিক পাশেই হাঁটছে। এমনকি হাসনাত সার্জিসকে জড়িয়ে ধরে কোলাকুলিও করেছে এই কিলাররা। ভাবুন তো একবার, যে লোকটার পকেটে লোডেড গান, সেই লোকটাই বিপ্লবীদের সাথে শোডাউন করছে। গোয়েন্দা সূত্র বলছে, ফয়সাল ভিডিও কলে তার ব্যবসায়িক পার্টনার বা অন্য কিলারদের হাসনাত সার্জিসদের দেখিয়ে বলতো, এরাই টার্গেট। সাবেক যুবলীগ নেতা ও বাইক চালক আলমগীর এবং ফয়সালের রাজনৈতিক গডফাদার হিসেবে উঠে এসেছে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নাম। নানকের বিভিন্ন জনসভায় ফয়সালকে তার পাশেই দেখা গেছে। এমনকি নানকের পোস্টারেও ফয়সালের ছবি ছিল। হাদিকে গুলি করার ঘটনার পর ফয়সাল ও আলমগীরের আরেক ঘনিষ্ঠ সহযোগী স্বেচ্ছাসেবক লীগ নেতা কবির ওরফে দাঁত ভাঙা কবিরকেও গ্রেফতার করেছে র্যাব। এই পুরো নেটওয়ার্কটি কাজ করছে স্লিপার সেল হিসেবে। জুলাই বিপ্লবের পর এরা ছদ্মবেশ ধারণ করেছে, যাতে সুযোগ বুঝেই বিপ্লবীদের সরিয়ে দেওয়া যায়। শরীফ ওসমান হাদি এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। কিন্তু তদন্তে যা বেরিয়ে এলো তা আমাদের জন্যই এক সতর্কবার্তা। ফয়সালের বাবা মায়ের গ্রেফতার, পানির নিচ থেকে অস্ত্র উদ্ধার এবং ম্যানহোল থেকে নম্বর প্লেট পাওয়ার ঘটনা প্রমাণ করে এটি কোনো অপেশাদার বা ছিচকে অপরাধের কাজ নয়, এটি একটি সুপরিকল্পিত মিশন। হাদি বেঁচে আছেন, কিন্তু হিটলিস্টের বাকিরা কি নিরাপদ? ফয়সাল আলমগীর ধরা পড়েনি, তাদের সহযোগী চুনোপুটিরা আস্তে আস্তে ধরা পড়ছে। কিন্তু তাদের মতো আরও কত ফয়সাল ছদ্মবেশে হাসনাত সার্জিস বা নূরের আশেপাশে ঘুরছে তা কি আমরা জানি? প্রশাসন কি পারবে এই পুরো নেটওয়ার্ক ধ্বংস করতে? আপনার কি মনে হয়, ফয়সালের বাবা মাকে গ্রেফতার করা কি সঠিক সিদ্ধান্ত ছিল? আর হাসনাত সার্জিসদের নিরাপত্তা নিয়ে আপনারা কি উদ্বিগ্ন? কমেন্ট করে জানান আপনাদের মতামত। হঠাৎ হাসনাত কেন ভারতের 7 সিস্টারকে ভারত থেকে আলাদা করার হুঙ্কার দিচ্ছে বলুন তো? দেশের ভেতর তাদের আর কোনো রাজনীতি আর অবশিষ্ট নেই তো? 2024 সালে কোটার নামে সন্ত্রাস করে ক্ষমতা দখল করার পর থেকেই যখন রাজনীতিতে টান পড়েছে, তখনই তারা ভারত করে হামলে পড়েছে। যতবার তারা ভারত করে, এতবার তারা সৃষ্টিকর্তার নাম নিলেও বেহেশতের পথটা মসৃণ হতো হয়তো তাদের। কিন্তু সেই ভারত জব থামছেই না তাদের। অথচ ইউনূস সরকারের আনা ভারতের চাল, ভারতের পেঁয়াজ, ভারতের কাঁচামরিচ সবই সকাল বিকেল খেতে হচ্ছে হাসনাত, মাহফুজ, নাহিদদের, তাই না? বাংলাদেশের রাজনীতিতে গত 1 বছর ধরে এমন এক আবেগী ঢেউ চলছে, যেখানে দেশের ভেতরের ব্যর্থতা, সংকট আর অসম্পূর্ণ কাজের দায় নিজের কাঁধ থেকে নামিয়ে সহজ শর্টকাট হিসাবে ভারতের উপর চাপিয়ে দেওয়াই যেন নতুন ফর্মুলা। সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ হচ্ছে কিংস পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ। বিজয় দিবসের প্রাক্কালে ঢাকায় সমাবেশে দাঁড়িয়ে তিনি শুধু ভারত বিরোধী সুরই তুলেননি, সরাসরি ভারতের 7 সিস্টারকে বিচ্ছিন্ন করার কথা বলেছেন ঢাকা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে আশ্রয় দেবে এবং 7 সিস্টারকে ভারত থেকে আলাদা করতে তাদের ব্যবহার করবে। জনগণ উল্লাসে ফেটে পড়েছে, নেতা তৃপ্ত হয়েছে, কিন্তু দেশের দীর্ঘমেয়াদী স্বার্থের জায়গা থেকে
এই কথা কতটা বিপজ্জনক সেই হিসেবটা কেউ মাথায় রাখেনি হয়তো। আপনাদের মনে আছে যে বাংলাদেশের রাজনীতিতে একবার স্লোগান দেওয়া হয়েছিল গত বছর, হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত। তাই একটি পুরনো সাক্ষাৎকারের প্রসঙ্গে এখানে উল্লেখ করা জরুরি। 2025 সালের জানুয়ারিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দৈনিক প্রথম আলোকে বিস্তৃত সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি ভারতের সঙ্গে সম্পর্ককে সরাসরি দেয়া নেয়ার সম্পর্ক বলেছেন। স্বীকার করেছেন বাংলাদেশ অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল, আবার ভারতও বাংলাদেশ থেকে নানা সুবিধা পায়। বাংলাদেশে ভারতীয়দের কাজ, চিকিৎসার জন্য বাংলাদেশিদের ভারতে যাওয়া, বাণিজ্য, সব মিলিয়ে দুটি দেশই একে অপরের উপর ঝুলে আছে বা নির্ভর করে আছে। তিনি পরিষ্কার ভাষায় বলেছিলেন, ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ককে বজায় রাখতে হবে। জনগণ যেন কখনোই না ভাবে যে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে বা আমাদের স্বার্থের বিরুদ্ধে কিছু করছে। আর একই সঙ্গে তিনি এই নীতিও বলেছিলেন যে বাংলাদেশ প্রতিবেশীর কৌশলগত স্বার্থের বিপরীতে যাবে না এবং আশা করবে ভারতও বাংলাদেশের স্বার্থকে সমান গুরুত্ব দেবে। সীমান্তে হত্যা বন্ধ থাকবে, ন্যায্য পানির হিস্সা মিলবে, পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমার সীমান্ত অস্থিতিশীল হবে না। ওদিকে হাসনাত সহ দেশের সাবেক কিছু সেনা কর্মকর্তা আর ইউনূস মহাজন স্বয়ং বারবার হুমকি দিচ্ছেন ভারতের সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার। কি বিপরীত কথাবার্তা ভাবুন তো। যুদ্ধ শুরু হলে যুদ্ধ কারা করবে, হাসনাতরা নাকি এই ওয়াকাররা? অর্থাৎ একজন সন্ত্রাসী কাম রাজনীতিক যখন উত্তেজনার আগুন বাড়াচ্ছেন, তখন সামরিক নেতৃত্ব একই সময়ে 2025 সালের শুরুতেই দেওয়া সাক্ষাৎকারে ক্যালকুলেটিভ বাস্তব ভিত্তিক অবস্থান তুলে ধরেছেন বাংলাদেশের জন্য। এই দুইয়ের সুরের যে মধ্যে যে পার্থক্য, এই ফারাকটাই হলো দুই দেশের সম্পর্কের মূল কথা। রাজনৈতিক মাঠ গরম করার জন্য আজ যে ভারত বিরোধী ভাষা ব্যবহার হচ্ছে, তা রাষ্ট্রের দীর্ঘমেয়াদী কূটনীতি এবং নিরাপত্তা ভাবনার সঙ্গে এক জায়গায় খাপে খাপে মেলে না। আপনি ভাবুন তো, বাংলাদেশে যেভাবে ভারত বিরোধী বক্তব্য, ভারতের বিচ্ছিন্নতাবাদের কথা বলা হচ্ছে বা বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলা হচ্ছে, ভারতের রাজনীতিবিদরা যদি বাংলাদেশকে কারণে আক্রমণের কথা বলতো একযোগে, তাহলে কি হতো পরিস্থিতিটা? হাসনাতের আরেকটি বক্তব্যে আমরা দেখেছি তিনি দিল্লির মসনাদ জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন ভারত ঘনিষ্ঠ কোনো ব্যক্তি বা দলকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। ভাষা এমন যেন পুরো বাস্তবতা বদলে গেছে, বাংলাদেশ আর অঞ্চলের বাস্তব অর্থনৈতিক জালে জড়িয়ে নেই। অথচ একই সময়ে পরিসংখ্যান বলছে 2023-24 অর্থ বছরে ভারত থেকে আমদানি হয়েছে প্রায় $9 বিলিয়ন পণ্য। 2024-25 সালে অর্থ বছরে ভারতে রপ্তানি বেড়েছে মানে $1.57 বিলিয়ন থেকে $1.76 বিলিয়ন, মানে বাংলাদেশ রপ্তানি করেছে। তৈরি পোশাক, জুতো, মাছ সবখানে রপ্তানি বাড়ছে, আর কারখানাগুলোর কাঁচামালের বড় অংশই আবার আসছে ভারত থেকে। শুধু ভয়ঙ্কর ভারত বিদ্বেষ বাড়ছে হাসনাত সার্জিসদের কাছ থেকে। এখানে আসল বিষয়টা কি জানেন? আসল বিষয়টা হলো রাজনীতিতে ভারতকে শত্রু বানিয়ে তালি পাওয়া আর অর্থনীতিতে চুপচাপ ভারতের উপর নির্ভর করে চলা। এপ্রিল মে মাসে যখন দুই দেশে কিছু পণ্য সীমিত নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তখনও দেখা গেছে যে সামগ্রিকভাবে বাণিজ্যের প্রবাহ তেমন একটা হেরফের হয়নি। ভারত স্থলপথে আরএমজি আমদানি বন্ধ করে দিলেও সমুদ্র পথে শুল্কমুক্ত সুবিধা থাকায় বাংলাদেশের পোশাক ভারতে প্রতিযোগিতামূলক ভাবেই থেকেছে আসলে। আবার বাংলাদেশ যখন স্থলপথে সুতা আমদানিতে বিধিনিষেধ দিল, তখন ঘরের ভেতরেই সুতার দাম 8 থেকে 12% বেড়ে গেছে। অর্থাৎ রাজনৈতিক স্লোগান যতই আগুন ঝরাক না কেন, জুতার ফিতা, সুতার গাঁট, রাসায়নিক আর মেশিনের স্ক্রু কিন্তু আরেকটা গল্প বলছে। সেই গল্প হচ্ছে ভারতের উপর নির্ভরশীলতার গল্প, অথবা দুপক্ষের উপরই এক পক্ষের আরেক পক্ষের উপর নির্ভরশীলতার গল্প, আন্তনির্ভরশীলতার গল্প। এই জায়গায় এসে ইউনূসের নেতৃত্বাধীন এই অবৈধ অন্তর্বর্তী সরকারের রাজনীতিটা বোঝা দরকার। হাসিনার পতনের পর এই সরকার ক্ষমতায় এসে ভারতের সঙ্গে সম্পর্কিত কিছু প্রকল্প বাতিল করেছে, বিদ্যুৎ ট্রানজিট চুক্তি রিভিউ করার চেষ্টা করেছে, পাকিস্তান এবং তুরস্কের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার সিগন্যাল দিয়েছে। এখানে শুধু ভারত থেকে দূরে থাকা নয়, বরং আঞ্চলিকভাবে ভারত বিরোধী অক্ষের সঙ্গে মানে অংশ হওয়ার একটা চেষ্টা করেছে ইউনূস সরকার, এখনো চেষ্টা করে যাচ্ছে। পাকিস্তান বহু বছর ধরে ভারত বিরোধী রাজনীতির প্রাকৃতিক কেন্দ্র ছিল।
সামরিক কৌশল, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনীতির অনেক স্তরেই ভারতের বিরুদ্ধে সাব রিজিয়নাল গেম খেলেছে তারা। এখন ইউনূসের সরকার যে কণ্ঠস্বর, যে মঞ্চ, যে ন্যারেটিভ তৈরি করছে, তাতে বাংলাদেশ ক্রমে সেই পুরনো পাকিস্তানি ভূমিকাকে আংশিকভাবে রিপ্লেস করছে। অর্থাৎ দক্ষিণ এশিয়ায় ভারতের বিরুদ্ধে রাজনৈতিক এবং নীতিগত উত্তেজনার কেন্দ্র হিসেবে ঢাকার অংশগ্রহণ, ভূমিকা বেড়ে যাচ্ছে। তুরস্কের সংযোগ এই কেমিস্ট্রিটাকে আরো জটিল করে তুলেছে। আঙ্কারা দীর্ঘদিন ধরে মুসলিম বিশ্বে এক ধরনের প্রতীকী নেতৃত্বের ভাবমূর্তি নির্মাণ করতে চেয়েছে, আর ভারত বিরোধী কাশ্মীর সেন্ট্রিক বক্তব্য বেশ কিছু প্ল্যাটফর্মে ব্যবহার করেছে তারা। জাতিসংঘে বলেছে বাংলাদেশের ভেতরে যে ধর্মপন্থী আবেগ, পাকিস্তানপন্থী নস্টালজিয়া এবং ভারত বিরোধী ক্ষোভের মিশ্রণ আছে, তুরস্ক সেই জায়গার উপরে চাপ দেওয়ার চেষ্টা করছে। ইউনূসের অন্তর্বর্তী সরকার এই ত্রিভুজ মানে ঢাকা, ইসলামাবাদ, আঙ্কারাকে ব্যবহার করে নিজের ভারত বিরোধী সফট পাওয়ার বাড়াতে চাইছে। ফলে যে কেন্দ্র এতদিন পাকিস্তানে ছিল, ভারত বিরোধী তৎপরতার প্রাকৃতিক ঘাঁটি, তা ধীরে ধীরে বঙ্গোপসাগরের তীরে সরে আসছে, মানে বাংলাদেশে আসছে। কিন্তু এই পরিবর্তনের মধ্যে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের নিজের ক্ষমতা আর সীমাবদ্ধতার হিসাবটা অনেক ক্ষেত্রে বাদ পড়ে যাচ্ছে। পাকিস্তান ভারতের সঙ্গে সরাসরি স্থল বাহিনী, আকাশ বাহিনী, পারমাণবিক প্রতিরোধের লেভেলে গেম খেলে। তুরস্কের আছে সামরিক, শিল্প কমপ্লেক্স আর এক্সপিডিশনারি ক্যাপাসিটি। বাংলাদেশ সেই লেভেলের সামরিক বা কৌশলগত শক্তি আসলে নয়। তার আসল শক্তি অর্থনীতি, আর সেটার বড় চালিকা শক্তি তৈরি পোশাক, রেমিটেন্স, কৃষি প্রক্রিয়াজাত পণ্য। এই পণ্যের বা এই অর্থনীতির সঙ্গে ভারতের সম্পর্ক আসলে খুব সরাসরি। সীমান্ত, বন্দর, কাঁচামাল, বিদ্যুৎ, বাজার সব জায়গাতেই ভারত আছে। ফলে পাকিস্তানের মতো কড়া ভূরাজনৈতিক কনফ্রন্টেশন বাংলাদেশ চালাতে পারবে এমন ধারণা বাস্তবতার সঙ্গে যায় না। তার চেয়েও বড় কথা হলো পশ্চিমা বাজার এখন চাপের মধ্যে। যুক্তরাষ্ট্রে রপ্তানি কমছে, ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি বাংলাদেশের আরএমজি কে ধাক্কা দিচ্ছে, চীনের বাজারেও বাংলাদেশের রপ্তানি কমে এসেছে। এই প্রেক্ষাপটে ভারত হয়ে উঠছে একটা বিকল্প, নিকটবর্তী, কম ট্রানজেকশন কস্টের বাজার, যেখানে বাংলাদেশ নন আরএমজি পণ্য, কৃষি, পাট, জুতো সবগুলোরই সম্ভাবনা আছে অপার। এই অবস্থায় ভারতের সঙ্গে সম্পর্ককে শুধু রাজনৈতিক শত্রুতা দিয়ে ডিফাইন করা মানে নিজের বাজারকে নিজের হাতেই ছোট করা। ইউনূসের কি আসে যায় বলেন? ইউনূস তো চলে যাবে, কিন্তু ইউনূস সম্পর্কটাকে এমন ভয়াবহ জায়গায় নিয়ে রেখে যাবে এই হাসনাত, সার্জিস, মাহফুজদের দিয়ে, সেখান থেকে তো ফেরত ফিরতে পারবে না বাংলাদেশ। মানে এখানেই জেনারেল ওয়াকারুজ্জামান যে 2025 সালের জানুয়ারিতে মানে কথাগুলো বলেছেন, সেটা নতুন করে পড়া দরকার। তিনি বলেছিলেন অন্য দেশ তো সবসময় বেশি সুবিধা নিতে চাইবেই, এটা স্বাভাবিক। আমি যদি নিজের প্রাপ্যটা আদায় করে নিতে না পারি তাহলে দায় আমারও। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে তিনি সরাসরি বলে দিয়েছেন সমস্যার সমাধান ভারত ধ্বংস টাইপ স্লোগানে নয়, বরং দক্ষ আলোচনায়, নেগোসিয়েশনে, জাতীয় সক্ষমতা বাড়িয়ে নিজের প্রাপ্য তুলে আনার মধ্যে। তিনি একই সঙ্গে সীমান্তে হত্যা, পানি বন্টন, পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা সবকিছু নিয়ে ন্যায্যতার কথা বলেছেন, কিন্তু কোথাও রাজনৈতিক মঞ্চের মানে ভাষার মতো আমি সব সম্পর্ক ছিঁড়ে ফেলবো, ভারতকে বিচ্ছিন্ন করে দেব ধরনের আবেগী নাটক করেন নাই। হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত বলে যারা চেঁচিয়েছিলেন তারা বোঝেন না যে একদিকে নির্বাচনী রাজনীতি, ইনকিলাব মঞ্চ, বিক্ষোভ, জনতার আবেগে ভেসে যাওয়া নেতৃত্ব, অন্যদিকে সেনাবাহিনী, আমলাতন্ত্র, বাস্তববাদী অর্থনীতি, যারা জানে ভারতের সঙ্গে সংঘাতে গিয়ে বাংলাদেশ নিজের লাভের চেয়ে ক্ষতির দিক বেশি ঠেলে দেবে। ইউনূসের সরকার যেভাবে পাকিস্তান, তুরস্ক, বাংলাদেশ অক্ষের ভৌত কাঠামো গড়তে চাইছে, সেটা হয়তো কাগজে কলমে ভালো লাগবে বা ভালো শোনাচ্ছে, কিন্তু বাস্তবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সীমান্তের দৈর্ঘ্য, বন্দর নির্ভরতা, বিদ্যুৎ নির্ভরতা এসবের একটাও বাস্তবতা বদলায়নি। ভারতকে ভালোবাসতে হবে এমন কোনো কথা নেই, বরং দরকার ভারতকে নিয়ে ঠান্ডা মাথায় কঠিন দর কষাকষির জায়গা থেকে হিসাব করা। কিন্তু বাংলাদেশের আজকের যে রাজনীতির যারা করছে তারা মূলত ভারত ভারত করে আবেগের বাজার গরম করছে, অথচ বাংলাদেশ করে নিজের শক্তি, উৎপাদন, ন্যায্য দর কষাকষির ক্ষমতা বাড়ানোর কাজটাকে তারা পিছিয়ে দিচ্ছে। দেশের জন্য আসল প্রশ্নটা কি হওয়া উচিত বলুন তো? কিভাবে এমন বাংলাদেশ গড়া সম্ভব যে বাংলাদেশকে প্রভাবিত করার আগে 10 বার ভাবতে বাধ্য হবে, নাকি
যে বাংলাদেশ নিজেই আবেগের ঢেউয়ে ভেসে অন্যের জিও স্ট্র্যাটেজিক গেমের দালাল হয়ে দাঁড়াবে? এই যে পাকিস্তান কিংবা তুরস্কে শিখিয়ে পড়িয়ে দেওয়া ভারত বিরোধিতার বুলি আউড়িয়ে হাসনাতের মতো সন্ত্রাসীরা কতদিন টিকতে পারবে বলুন তো? আপনি কি মনে করেন হাসনাত সার্জিসদের এই ভারত বিরোধী রাজনীতি আখেরে বাংলাদেশের কোনো উপকারে আসবে? কমেন্টে জানাবেন। ভালো থাকুন।